আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে হচ্ছে আমরা সাধারণ বিজ্ঞানের অজৈব যৌগ চ্যাপ্টার থেকে বিগত বিসিএস পরীক্ষায় যে সকল প্রশ্নগুলো আসছে, সেই সকল প্রশ্নগুলো বিস্তারিত ব্যাখ্যা সহকারে সলভ করার চেষ্টা করব। তো আমি প্রথমে প্রশ্নগুলো একটা স্লাইডে নিয়ে আসছি। দেখেন, এখানে বিগত বিসিএস পরীক্ষায় প্রায় 24টির মতো প্রশ্ন আসছে। এই 24টি প্রশ্ন যদি আপনি কোনোভাবে বিস্তারিতভাবে যদি ভালোভাবে সলভ করতে পারেন, তাহলে দেখবেন এই চ্যাপ্টার থেকে পিএসসি সহ অন্যান্য যে চাকরি পরীক্ষা আছে সেখানে যে বিজ্ঞান থেকে যে এই চ্যাপ্টার থেকে বিশেষ করে যে প্রশ্নগুলো আসছে সেগুলো দেখবেন আপনি দেখতেছেন এবং কি তুলে দিয়ে সলভ করে ফেলতে পারবেন। তো দেখেন, এখানে 9টা প্রশ্ন আসছে। প্রথম প্রশ্ন যেমন কোন ধাতু পানিতে ফেললে আগুন ধরে যায়, ফিটকিরিতে কত অণু পানি থাকে। তো এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো হচ্ছে আমরা সম্পূর্ণ ব্যাখ্যা সহ কোন অপশনটা উত্তর হইলো, বাকি অপশনগুলো কেন উত্তর হইলো না, এই সবগুলো প্রশ্ন আমরা কি করব, খুব সুন্দরভাবে সলভ করব। সো দেখেন, আমাদের প্রথম প্রশ্ন কি বলছে যে কোন ধাতু, কি লিখছে, কোন ধাতু, সরি আমি যদি কলমটা নেই, হ্যাঁ, কোন ধাতু কি হয়, পানিতে ফেললে আগুন ধরে যায়। আচ্ছা, কোন একটা ধাতু পানিতে ফেললে আগুন ধরার যে শর্ত, সেই শর্তটা হচ্ছে ধাতুটাকে কি হইতে হবে, সক্রিয় হইতে হবে, মানে বেশি অ্যাক্টিভ থাকতে হইব। তারপরে সে যখন বাতাসের সংস্পর্শে কিংবা পানির সংস্পর্শে আসবে, তখন সে পানির সাথে একটা বিক্রিয়া করবে, বিক্রিয়ার ফলে সে কি হবে, আগুন ধরে যাবে। তো দেখেন, এইটা আসলে এই যে ধাতুগুলো, যে ধাতুগুলো আগুন ধরে, সেগুলো হচ্ছে আমরা যারা পর্যায় সারণী পড়ছি, যদিও না পড়ে থাকেন কোনো সমস্যা নাই, আমরা যারা পর্যায় সারণী পড়ছি, পর্যায় সারণীর যে প্রথম গ্রুপের মৌলগুলো বা প্রথম দিকের গ্রুপের যে মৌলগুলো থাকে, সেগুলো কি থাকে, একটু বেশি সক্রিয় থাকে। আমি যদি প্রথম সারির মৌলগুলো একটু লিখি, দেখেন সেখানে আছে হচ্ছে লিথিয়াম আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, তারপর হচ্ছে রুবিডিয়াম আছে, তারপর সিজিয়াম আছে, একদম সর্বশেষ হচ্ছে কি আছে, ফ্রান্সিয়াম আছে। তো এই যে দেখেন, এখানে সক্রিয়তর ক্রম যদি আমি বলি, উপর থেকে যতই নিচের দিকে যাবে ততই কি সক্রিয়তর ক্রম বৃদ্ধি পাবে। মানে এখন আপনি যদি বলেন যে আচ্ছা ঠিক আছে, সিজিএম তাহলে কি কতটুকু সক্রিয় থাকবে, সিজিএম হচ্ছে মোর সক্রিয়, কারণ সে যখন উপর থেকে যত নিচের দিকে গেলে সক্রিয়তা বাড়ে, তাহলে সিজিএম কি হবে, পানির সংস্পর্শ পাওয়া দেরি সে আগুন ধরতে দেরি নেই। তো এখন কথা হচ্ছে তারা আসলে আগুনটা কিভাবে ধরায়। তার আগুনটা ধরা হচ্ছে এই যে কি করে, এই হচ্ছে আপনার, এই ধরেন আমি যদি সোডিয়ামকে নিয়ে কথা বলি, যেহেতু আমার প্রশ্নে সোডিয়াম দেওয়া আছে, অন্য কিছু দেওয়া নাই, তো আমি যদি সোডিয়াম নিয়ে কথা বলে, দেখেন সোডিয়াম কি করবে, সে পানির সাথে বিক্রিয়া করবে, যেহেতু এখানে পানি বলে দিছে, সে পানির সাথে কি করবে, পানির সাথে বিক্রিয়া করে সে কি করবে, রিঅ্যাকশন করে সোডিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে তাপ প্লাস হচ্ছে কি, প্লাস হচ্ছে হাইড্রোজেন তৈরি করবে। এখন দেখেন, এই যে উৎপন্ন সোডিয়াম হাইড্রোক্সাইড, এইটা হচ্ছে, একে বলা হচ্ছে কি ক্ষার। এই যে প্রথম গ্রুপের মৌলগুলো কি করে, পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে, এই কারণে প্রথম গ্রুপের মৌলগুলোকে কি বলা হয়, প্রথম গ্রুপের মৌলগুলোকে ক্ষার ধাতু বলা হয়। মৌলগুলোকে কি বলা হয়, ক্ষার ধাতু বলা হয়ে থাকে, ক্ষার ধাতু বলে। আচ্ছা, এখন এই যে সোডিয়াম, তাহলে আমাদের উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি। এই হচ্ছে কি, উত্তরটা হচ্ছে সোডিয়াম কি করে পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার তৈরি করে এবং সাথে তাপ উৎপন্ন করে। এই তাপের পরিমাণটা এতই বেশি যে সে কি করে, সরাসরি হাইড্রোজেন যে আছে তাকে আগুন ধরাই ফেলে। এখন আমরা সোডিয়াম সম্পর্কে আরেকটু বিস্তারিত জানবো, যাতে করে এই সোডিয়াম রিলেটেড ভবিষ্যতে যদি কোনো প্রশ্ন আসে বা বিগত সালে যদি প্রশ্ন এসে থাকে, সেই প্রশ্নগুলো আমরা যেন খুব সুন্দরভাবে সলভ করে ফেলতে পারি। আচ্ছা দেখেন, এই যে সোডিয়াম গ্রুপ একের যেহেতু মৌল, এই মৌলগুলো হচ্ছে কি, এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা কি নমনীয়। নমনীয় মিন্স হচ্ছে এরা নরম। নরম হইলে আপনি কি করতে পারবেন, এদেরকে ছুরি দিয়ে কেটে ফেলতে পারবেন, ছুরি দিয়ে কি করতে পারবেন, কাটতে পারবেন। ওকে, আচ্ছা, এখন নর্মালি একটা প্রশ্ন আসা উচিত যে এই মৌলগুলো যেহেতু এতটা সক্রিয়, তাহলে এদেরকে সংরক্ষণ কিভাবে করা হয়। এদেরকে সংরক্ষণ করার পদ্ধতি হচ্ছে, আপনি এদেরকে কি করবেন, এদেরকে হচ্ছে কেরোসিনের ভিতরে রাখবেন। কিসের ভিতরে, কেরোসিন তেলের ভিতরে রাখবেন। হ্যাঁ, আমরা সবাই কেরোসিন তেল চিনি। তো কেরোসিন তেলের ভিতরে যদি চুবিয়ে রাখেন, তাহলে কি করবে, বাতাসের সংস্পর্শে আসতে পারবে না এবং কি আগুন ধরবে না। এই কেরোসিন তেল হচ্ছে একটা নিষ্ক্রিয় তরল। এই হচ্ছে কি, একটা নিষ্ক্রিয় তরল, নিষ্ক্রিয় তরল। আচ্ছা,
এই সোডিয়ামের ব্যবহার রয়েছে। এই সোডিয়াম কিসে ব্যবহার করা হয়? সোডিয়াম হচ্ছে পারমাণবিক চুল্লি আছে না, পারমাণবিক চুল্লিতে, পারমাণবিক চুল্লিতে চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কাজ করে। তাপ পরিবাহক, তাপ পরিবাহক রূপে কি করে কাজ করে থাকে। এবং আরেকটা মজার জিনিস হচ্ছে এই যে সোডিয়াম, এই সোডিয়াম হচ্ছে কি আপনার, এই সোডিয়াম হচ্ছে পানির থেকে হালকা। এই হচ্ছে পানির থেকেও কি হালকা। তার মানে কি, সে পানির সাথে হালকা মানে কি করবে, সোডিয়ামের যখন পানিতে ফেলবেন তখন এটা কি পানিতেই বেশি থাকবে। আচ্ছা দেখেন, এখন আমরা প্রথম প্রশ্ন সলভ করলাম, তাহলে আমরা এই সোডিয়াম সম্পর্কে আমরা কি কি জানলাম। সোডিয়াম হচ্ছে পারমাণবিক চুল্লিতে সে কি করে তাপ পরিবাহক হিসেবে কাজ করে। সোডিয়ামকে সংরক্ষণ করার জন্য কেরোসিনের পাত্রে রাখা হয়। তারপর হচ্ছে পানির চাইতে হালকা। তারপর এছাড়া পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে, এবং এই ক্ষার তৈরি করে বিধে হচ্ছে গ্রুপ একের মৌলগুলোকে ক্ষার ধাতু বলা হয়। তারপর হচ্ছে কি ক্ষার ধাতুগুলো কি হয়ে থাকে, স্বাভাবিকত একটু নরম হয়ে থাকে। নরম হওয়ার কারণে তাদেরকে কি করা হয়, ছুরি দিয়ে কাটতে পারা যায়। এখন এই যে দেখেন, এই ক্রোমোর ভিতরেও মোস্ট যে গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে, মোস্ট গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে আপনি এই যে পটাশিয়াম আছে, এই পটাশিয়াম হচ্ছে সবচেয়ে বেশি সক্রিয়। কি সবচেয়ে সবচেয়ে বেশি সক্রিয়। তো এই জিনিসটা মনে রাখবেন। তো আমরা প্রথম প্রশ্নে বেশি সময় দিয়ে ফেলছি, আমরা পরের প্রশ্নে যাই। দেখেন পরের প্রশ্নে কি বলছে যে ফিটকিরিতে কত অণু পানি থাকে। তো ফিটকিরি, এই যে পানির অণু বের করার আগে আপনাকে কি করতে হবে, ফিটকিরির সংকেতটা জানা লাগবে। ফিটকিরির সংকেত হচ্ছে কি K2SO4, তারপর হচ্ছে Al2SO4 3, দেন হচ্ছে কি 24H2O। আচ্ছা এই যে যৌগ, মানে এই যে একটা সংকেত, গাঠনিক সংকেত, এর আরেকটা নাম হচ্ছে কি পটাশ এলাম, পটাশ এলাম। আচ্ছা এখন প্রশ্ন কোনোদিন আপনাকে এটা ঘুরে আসতে পারে এরকম যে ফিটকিরি না লিখে এখানে বলা হয়েছে যে কি পটাশ এলামে কত অণু পানি থাকে। এখন পানি হিসাবটা আপনি কিভাবে পাবেন, দেখেন এইখানে সুন্দর মতো করে দেওয়া আছে যে পানির আগে কত দেওয়া আছে, পানির আগে 24 দেওয়া আছে। তার মানে কি এখানে 24 অণু পানি থাকে। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হবে, আমাদের সঠিক উত্তর হচ্ছে কি পানি 24 অণু থাকে। এখন এই ফিটকিরির কাজ কি, ফিটকিরির কাজ হচ্ছে আমরা জানি সবাই যে ফিটকিরি দিয়ে কি করা হয়, পানি বিশুদ্ধ করা হয়। কি করা হয়, পানিকে বিশুদ্ধ করা হয়। ফিটকিরির গুঁড়ো যখন আপনার পানিতে দেবে, পানিটা কি হয়ে যাবে, বিশুদ্ধ হয়ে যাবে। আচ্ছা পরের প্রশ্ন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড ক্লাসের গঠন কিরূপ। যে ক্লাস হচ্ছে কি, ক্লাস হচ্ছে কোন একটা যৌগের, কোন একটা যৌগের কি, কোন একটা যৌগের জ্যামিতিক আকৃতি, জ্যামিতিক জ্যামিতিক আকৃতি, কোন একটা যৌগের জ্যামিতিক আকৃতি। এখন তাহলে এটার আকৃতিটা কিরকম হবে, আকৃতি হচ্ছে কি পৃষ্ঠতল কেন্দ্রীয় ঘনকাকৃতির, অর্থাৎ এটাকে ইংরেজিতে বলেছে এফসিসি, অর্থাৎ ফেস সেন্টার্ড কিউব। এখন এই যে এখানে আপনারা আরেকটা জিনিস মনে রাখবেন, একই আকৃতির হয়ে থাকে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে কি পটাশিয়াম ক্লোরাইড। আর দেহ কেন্দ্রীয় ঘনকাকৃতির মনে রাখবেন হচ্ছে কি সিজিয়াম ক্লোরাইড, সিজিয়াম ক্লোরাইড। এই কয়টা জিনিস মনে রাখবেন তাহলে হয়ে যাবে। 9-10 এর বইতে হচ্ছে সবচেয়ে বেশি দেওয়া আছে হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের ক্লাসের গঠনটা। সো এইটাই হচ্ছে সবচেয়ে বেশিবার পরীক্ষায় আসে, বিভিন্ন পরীক্ষায়। সো আপনারা এটা জানলেই হবে। আচ্ছা পরের প্রশ্ন আমরা যাই, যে নিচের কোনটি সিরামিক উপাদানের প্রধান কাঁচামাল। আসলে সিরামিক কি, সিরামিক হচ্ছে ওই সকল পদার্থ যেগুলোকে হচ্ছে পুড়িয়ে শক্ত করে কোনো একটা আসবাবপত্র বা হচ্ছে কোনো কি করা হয়, বাসন তৈরি করা হয়। আমরা টাইলস দেখছি, টাইলস মূলত একটা সিরামিক পদার্থ। তারপরে ইট দেখছি, সিরামিক পদার্থ। এখন কথা হচ্ছে যে প্রধান কাঁচামাল আসলে কি, প্রধান কাঁচামাল হচ্ছে যে যেটা ছাড়া আসলে সিরামিকটা তৈরি হবে না, সেটা হচ্ছে কি আমাদের উত্তর হচ্ছে কি সিলিকা অক্সাইড। এখন সিলিকা অক্সাইডের আরেকটা নাম আছে, এটাকে আমি বালি নামেও ডাকতে পারি, আরেকটা নামও ডাকতে পারি, সেটা হচ্ছে কোয়ার্টজ, কোয়ার্টজ। ওকে এখন দেখেন এই যে সিলিকা অক্সাইড, এটা হচ্ছে কি সিরামিক উপাদানের প্রধান কাঁচামাল। সো নরমালি হচ্ছে আমরা সিরামিকটাকে ওগুলাকে বলি, যেমন যে কোনো মাটি বা মাটিকে যদি আপনি পুড়িয়ে শক্ত করতে পারেন তাহলে এটা এক সময় যদি না ভেঙে যায় তাহলে এটা সিরামিক হিসেবে কাজ করবে। আচ্ছা পরের প্রশ্ন, আচ্ছা পরের প্রশ্ন নাই, একটা পোস্টার দেওয়া আছে এখানে, সেটা হচ্ছে 19তম নিবন্ধন ফ্রি ফেসবুক লাইভ ক্লাস। তো এটা হচ্ছে আমরা কবে থেকে শুরু করব, সেটা হচ্ছে আমরা 4 এপ্রিল থেকে শুরু করব।
4 এপ্রিল থেকে শুরু করব ঈদের পরে, অর্থাৎ সপ্তাহে 6 দিন ক্লাস থাকবে এবং ক্লাস হচ্ছে রাত 9টায়। কি কি সাবজেক্টের ক্লাস থাকবে সেটা হচ্ছে আপনার সাধারণ বিজ্ঞান থাকবে, সাধারণ গণিত থাকবে এবং ইংরেজি থাকবে। আমরা ক্লাসের মানে এনটিআরসি পরীক্ষার আগে যতটুকু সম্ভব সিলেবাস কভার করা যায় পুরো সিলেবাসে আমরা কভার করে দেব এবং এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি। দেখেন এখানে কিন্তু সুন্দর মতো লেখা আছে সম্পূর্ণ ফ্রি লাইভ কোর্স। এইখানে আপনি পুরোপুরি একটা ধরেন সাধারণ বিজ্ঞানের কোনো একটা চ্যাপ্টার একদম শূন্য থেকে বেসিক লেভেল থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত যত যা কিছু আছে সবকিছু আপনাকে এখানে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হবে। তো আমরা যারা এই কোর্স সম্পর্কে ইন্টারেস্টেড আছে আপনারা আমাদের পেজে মেসেজ দিলেই হয়ে যাবে, আমরা গ্রুপে যুক্ত করে দেবো। আচ্ছা, পরের প্রশ্ন দেখেন, বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে বেশি গ্যাসটি হলো। আপনার এখন মাথায় আসতে পারে ভাই অক্সিজেন, যেহেতু আমরা মানুষ অক্সিজেন নেই, তারপর হচ্ছে কি বলে পৃথিবীতে প্রচুর গাছপালা আছে, গাছপালা কি করে অক্সিজেন ছাড়ে, তাহলে উত্তরটা হয়তো অক্সিজেন হতে পারে। আবার কারো কারো মনে প্রশ্ন মানে উত্তর হইতে পারে যে না নাইট্রোজেন বেশি আছে, নাইট্রোজেন হতে পারে। কিন্তু না, আমাদের উত্তর হচ্ছে কি বিশ্ব ব্রহ্মাণ্ডে কি বিশ্ব ব্রহ্মাণ্ডের উত্তর হচ্ছে কি হাইড্রোজেন। কোনটা হবে? হাইড্রোজেন। আচ্ছা, এই হাইড্রোজেন সম্পর্কে আরেকটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে এই হচ্ছে পৃথিবীতে যত গ্যাস আছে সবচেয়ে হালকা গ্যাস। কি? সবচেয়ে হালকা গ্যাস, হালকা গ্যাস। আচ্ছা, এখন আমরা বাকি অপশনগুলো সম্পর্কে একটু একটু বিস্তারিত জানবো। যেমন নাইট্রোজেন হচ্ছে কি কিসে ব্যবহার করা হয়? বৈদ্যুতিক বাতিতে ব্যবহার করা হয়। বৈদ্যুতিক বাতিতে ব্যবহার করা হয়ে থাকে নাইট্রোজেন গ্যাসকে। কেন ব্যবহার করা হয়ে থাকে? আপনারা লাল বাতি যখন জ্বালাইছেন, জ্বালানোর পরে দেখবেন হচ্ছে লাল বাতির ভিতরে একটা কুণ্ডলী পাকানো থাকে। এই কুণ্ডলী যখন বৈদ্যুতিক সুইচ আমরা অন করি, এই কুণ্ডলীর ভিতরে থাপ করে আগুন জ্বলে ওঠে। তো ওই কুণ্ডলীটা যেন খুব দ্রুত নষ্ট না হয়ে যায়, এই কারণে হচ্ছে নাইট্রোজেন ব্যবহার করা হয়। নাইট্রোজেনের আরেকটা ব্যবহার হচ্ছে, সেটা হচ্ছে কি ইউরিয়া তৈরির প্রধান কাঁচামাল। ইউরিয়া সার তৈরিতে নাইট্রোজেন ব্যবহার করা হয়। আচ্ছা, অক্সিজেন। এই অক্সিজেন হচ্ছে কি? আচ্ছা, এই যে নাইট্রোজেন হচ্ছে আপনার এসও সবচেয়ে বেশি থাকে কোথায়? সে হচ্ছে বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি। বায়ুমণ্ডলে কি সবচেয়ে বেশি পরিমাণে থাকে নাইট্রোজেন। আচ্ছা, অক্সিজেন হচ্ছে ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পরিমাণে যে গ্যাসটি আছে সে হচ্ছে কি অক্সিজেন গ্যাস। আচ্ছা, অক্সিজেন সম্পর্কে আমি আর একটু যদি বলি, আমরা যারা হসপিটালে অক্সিজেন সিলিন্ডার বা হচ্ছে করোনাকালীন সময়ে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ব্যাপক চাহিদা ছিল, ব্যাপক ঘাটতি ছিল। তো এই অক্সিজেন সিলিন্ডার আপনি কিভাবে বুঝবেন যে কোন একটা সিলিন্ডারের ভিতরে অক্সিজেন আছে? তো অক্সিজেন ক্যারি করার যে সিলিন্ডার সেটা মূলত কি কালার হয়ে থাকে? অক্সিজেন সিলিন্ডারের কালার হয়ে থাকে হচ্ছে আপনার কালো কালারের। কিসের? কালো কালারের। এবং হসপিটালে যেই অক্সিজেন ব্যবহার করে তার পিউরিটির পরিমাণ হচ্ছে 93 থেকে 99% হচ্ছে কি অক্সিজেন থাকে, বিশুদ্ধ অক্সিজেন থাকে। এবং এই অক্সিজেন কোথায় কম বেশি থাকে সেটা হচ্ছে, আমরা যদি দেখি পানির ক্ষেত্রে, যদি আমি বলি পানির ক্ষেত্রে হচ্ছে বদ্ধ জলাশয়, যদি বলি বদ্ধ জলাশয়, তারপর হচ্ছে স্রোতধারা থাকবে, স্রোতধারা, তারপরে হচ্ছে কি সাগরের পানি, সাগর। আচ্ছা, বদ্ধ জলাশয়ের ক্ষেত্রে হচ্ছে পানিগুলো নড়াচড়া করতে পারে না, বাতাসের সংস্পর্শ কম আসে, দ্যাটস এখানে কি থাকবে? কম অক্সিজেনের পরিমাণ কম থাকবে। লেকের পানিতে অক্সিজেনের পরিমাণ কম থাকবে। এবং মজার ব্যাপার হচ্ছে যখনই লবণের উপস্থিতি আসে, কি আসে? লবণের উপস্থিতিতে আসলেই কি হয়? সেখানে অক্সিজেনের পরিমাণ অটোমেটিক রিডিউস হয়ে যায়। তাহলে সাগরে আমরা জানি কি সাগরের পানি সবসময় লবণাক্ত থাকে, তাহলে কি সাগরের পানিতে অক্সিজেনের পরিমাণ খুবই কম, মানে নাই বললেই চলে। তো কোথায় বেশি থাকবে? সেটা হচ্ছে নদীর পানিতে, কারণ সেই নদীর পানি আমরা জানি কি মিঠা পানি। সো নদীর পানি সবসময় একটা স্রোতধারার ভিতরে থাকে এবং হচ্ছে কি বাতাসের সংস্পর্শে আসে, তাহলে হচ্ছে নদীর পানিতে অক্সিজেনের পরিমাণটা কি থাকবে? বেশি থাকবে। এই যে জিনিসগুলো আমি পড়াইছি, এই জিনিসগুলো একটু নোট ডাউন করে রাখবেন, দেখবেন কাজে লাগবে। আচ্ছা, আসেন সানস্ক্রিন লোশন তৈরিতে কোন ন্যানো পার্টিকেল ব্যবহার করে? এখানে একটা মাত্র ন্যানো পার্টিকেল আছে, সেটা হচ্ছে কি জিঙ্ক অক্সাইড। এই জিঙ্ক অক্সাইড হচ্ছে ন্যানো পার্টিকেল এবং হচ্ছে এ হচ্ছে কি করে, সূর্যের যে ইউভি লাইট আছে সেটাকে সে কি করে? শোষণ করে। সূর্যের ইউভি লাইট শোষণ করার পরে সে কি করে? এটাকে প্রতিফলন করে। শোষণ করার পরে কি করবে? প্রতিফলন করবে। ফলে কি হবে? এই যে ইউভি লাইটের আলোটা আমাদের শরীর স্কিনকে কি করবে? ক্ষতি করতে চাইতো, সেটাকে কি করে? সে প্রোটেক্ট করে দেয়। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে নিচের চারটির মধ্যে কোনটি ভিন্ন? এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে কি চাওয়া হয়? মূলত চাওয়া হয় হচ্ছে 4টা অপশন দেওয়া থাকবে, 4টা অপশনের ভিতরে কোনটা ব্যতিক্রম, মানে হচ্ছে কোনটা বাকি 3টা থেকে আলাদা, মানে হয় বাকি
চারটা তো কখনো একই রকমের বৈশিষ্ট্য নিতে পারবে না, যে কোনো তিনটা একই রকমের বৈশিষ্ট্য হবে, বাকি যেটা থাকবে সেটা হচ্ছে কি অন্য বৈশিষ্ট্যের হবে। এখন দেখেন অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে লোহা, তারপর হচ্ছে তামা, এরা কিন্তু সবাই হচ্ছে কঠিন পদার্থ। কি পদার্থ? কঠিন পদার্থ। কঠিন পদার্থ। একমাত্র পারদ যে আছে সে হচ্ছে কি তরল। সে হচ্ছে তরল। তাহলে আমাদের উত্তরটা আমরা আই থিংক পেয়ে গেছি, সেটা হচ্ছে কি পারদ। কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি আছে? সো এটা প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি না, কারণ আমি হচ্ছে একটু আগে একটা প্রশ্ন সলভ করেছি তখন আমি অপশনটা সম্পর্কে বিস্তারিত বলছি। এটার উত্তর আপনারা কমেন্ট বক্সে সুন্দর মতো করে লিখে দিন। আচ্ছা, নিম্নের কোনটি বেকিং পাউডারের মূল উপাদান হিসেবে কাজ করে? বেকিং পাউডার, এই বেকিং পাউডার কোথায় বেশি ব্যবহার করে? সেটা হচ্ছে কি বেকারি শিল্পে। বেকারি শিল্পে বেকারি শিল্পে ব্যবহার করা হয়। কি জন্য ব্যবহার করা হয়? সেটা হচ্ছে খাবারকে ফুলানোর জন্য। খাবার ফুলানোর জন্য এবং একটু সফট করার জন্য হচ্ছে বেকিং পাউডারটা ব্যবহার করা হয়। এবং এই বেকিং পাউডারের সংকেত হচ্ছে কি, বেকিং পাউডারের সংকেত হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। আচ্ছা, এখানে ক্যালসিয়াম কার্বনেট সম্পর্কে আপনি একটু জেনে নেন। সেটা হচ্ছে কি, এটাকে চুনা পাথর বলা হয়। কি বলা হয়? চুনা পাথর। আচ্ছা, এটাকে চুনা পাথরের পাশাপাশি আমরা যারা চক দেখছি না, যে ব্ল্যাক বোর্ডে চক দিয়ে লেখে, ছোটবেলায় তো আমাদের স্যাররা চক দিয়ে লেখাপড়া করাইছে। এখন হয়তো বা যারা ঢাকা শহরমুখী আছে তারা হয়তো ওই চক দেখে না। এই চক কিন্তু হচ্ছে মূলত ক্যালসিয়াম কার্বনেটের। আচ্ছা, এই ক্যালসিয়াম কার্বনেটকে ভাঙলে আমরা ক্যালসিয়াম অক্সাইড পাবো। এই ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে আপনার সিমেন্ট তৈরির প্রধান কাঁচামাল। কিসের? সিমেন্ট তৈরির প্রধান কাঁচামাল। এই সিমেন্ট তৈরির প্রধান কাঁচামালের ভিতরে একটা জিনিসের নাম হচ্ছে, সেটা হচ্ছে কি জিপসাম। জিপসাম কি সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল হিসেবে কাজ করে। আচ্ছা দেখেন, কোনটি সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল? মাত্রই বললাম, সেটা হচ্ছে কি জিপসাম। আচ্ছা, স্টেনলেস স্টিলের অন্যতম উপাদান হচ্ছে কি অ্যালুমিনিয়াম। আচ্ছা, সর্বাপেক্ষা হালকা গ্যাস, এটার উত্তর আমি দিব না। আপনারা যারা মনোযোগ সহকারে ক্লাসটি করছেন তারা অবশ্যই এটার উত্তরটা পারার কথা। সংকর ধাতু বা পিতলের উপাদান। ব্রাশ কিসের সংকর অথবা পিতলের উপাদান? হলো তামা এবং দস্তা। তামা এবং দস্তা হচ্ছে কি পিতল। পিতল এর সংস্পর্শন হচ্ছে, তামা এবং দস্তার সংস্পর্শনে পিতল তৈরি হয়। তামা এবং টিনের তৈরিতে হচ্ছে কি কাঁসা। কাঁসা বা ব্রোঞ্জ। কাঁসা বা ব্রোঞ্জ তৈরি হয়। এবং এই তামা তামা টিন সাথে যদি আপনি দস্তা দিয়ে দেন, সেক্ষেত্রে হচ্ছে গান মেটাল। আমরা বন্দুক তৈরিতে যে ধরনের মেটাল গুলো ইউজ করি, সেটা হচ্ছে কি তামা টিন এবং দস্তার সংস্পর্শন। কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে? আমরা জানি হচ্ছে কি পারদ স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে। কোন নিষ্ক্রিয় গ্যাস, ইনার্ট গ্যাস 8টি ইলেকট্রন নেই? আমরা জানি হচ্ছে কি ইনার্ট গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে কি হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন। এই যে নিয়ন থেকে নিচ পর্যন্ত সবারই শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে? 8টি ইলেকট্রন থাকে। বাট হিলিয়ামের মাত্র ইলেকট্রন আছে দুইটা। সে 8টা পাবে কোথায়? তাহলে কি হিলিয়ামের কোনো কি নাই? 8টা ইলেকট্রন নাই। পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কি ব্যবহার করা হয়? সোডিয়াম ব্যবহার করা হয়। কোন ধাতু পানি অপেক্ষা হালকা? আমরা জানি হচ্ছে কি সোডিয়াম পানি অপেক্ষা হালকা। নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়? আমরা জানি নাইট্রোজেন থেকে ইউরিয়া সার প্রস্তুত করা হয়। আচ্ছা, কাঁচ তৈরিতে প্রধান কাঁচামাল হচ্ছে কি বালি বা হচ্ছে কি SiO2। তারপর হচ্ছে অ্যাসবেস্টস কি? সেটা হচ্ছে অগ্নি নিরোধক খনিজ পদার্থ। তামার সাথে নিচের কোনটি মিশালে পিতল হয়? আমরা জানি তামার সাথে যদি আমি জিঙ্ক বা দস্তা দিয়ে দেই তাহলে হচ্ছে কি হবে? তাহলে হচ্ছে আমাদের পিতল তৈরি হয়ে যাবে। সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতরে সাধারণত কি গ্যাস ব্যবহার করা হয়? সাধারণত কিসে বৈদ্যুতিক বাল্বে কি ব্যবহার করা হবে? গ্যাস ব্যবহার করে। কোন গ্যাস ব্যবহার করা হবে? সেটা হচ্ছে আমরা জানি নাইট্রোজেন গ্যাসটা ব্যবহার করা হবে। কি কারণে? যাতে হচ্ছে ওই যে কুণ্ডলীটা কি দ্রুত পুড়ে না যায়। এখানে দেখেন হিলিয়াম যে আছে, হিলিয়ামকে কি মূলত বেলুনের ভিতরে ব্যবহার করা হয়। কিসের ভিতরে? বেলুনে এবং হচ্ছে কি উড়োজাহাজে। উড়োজাহাজ। দ্যাটস ওয়াই সে কি করতে পারে? উঠতে পারে। নিয়ন হচ্ছে বিজ্ঞাপনের যে অ্যাড গুলো আছে, বিজ্ঞাপনের যে লাইট গুলো আছে, বিজ্ঞাপনের লাইট। তারপর হচ্ছে আপনার বিমানের পাইলট হচ্ছে নিয়নের বাতি ব্যবহার করে থাকে। কারণ হচ্ছে কি যাতে হচ্ছে দূর থেকেও মানুষের চোখে এই বাতিটা পড়ে এবং তারা বুঝতে পারে। আমাদের পরের প্রশ্ন হচ্ছে কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে? আমরা জানি এতক্ষণ আমরা পড়ছিলাম কি কোনটি তরল থাকে বা কোন ধাতু তরল থাকে।
এখন দেখেন পারদ সেও কিন্তু তরল, তরল, বাট এর হচ্ছে কি, এ হচ্ছে ধাতু, এ হচ্ছে কি ধাতু। লিনিয়ামও ধাতু, এ তরল না, এ কঠিন। আয়োডিন সে অধাতু, অধাতু, কিন্তু সে তরল না। ব্রোমিন অধাতু, অধাতু, কিন্তু সে কি তরল। তাহলে আমাদের সঠিক উত্তর কি? আমাদের সঠিক উত্তর হচ্ছে অধাতু চাইছে এবং কি তরল চাইছে। সঠিক উত্তর কি হবে? ব্রোমিন হবে। আমাদের আজকের সর্বশেষ প্রশ্ন, সেটা হচ্ছে ইস্পাত সাধারণ লোহা থেকে ভিন্ন কারণ এতে কি থাকে? কার্বন মিশানো থাকে এবং কত সুনির্দিষ্ট পরিমাণে, এটা পার্সেন্টেজ কত, সেটা হচ্ছে 1%। এই ছিল হচ্ছে আমাদের অজৈব যৌগ, ধাতব এবং অধাতব পদার্থের রিলেটেড বিগত বিসিএস এ যতগুলো প্রশ্ন আসছে সেগুলো আপনারা দেখি হয়তো বা খেয়াল করবেন যে আমরা প্রথমে 8টা 9টা কোয়েশ্চেন খুব ভালোভাবে সলভ করছি। বাকি কোয়েশ্চেনগুলো হচ্ছে আমরা প্রথম যে 8টা 9টা কোয়েশ্চেন সলভ করছি সেগুলো রিলেটেড যে তথ্য উপাত্ত আছে সেগুলো দিয়ে আমরা সলভ করতে পারছি। আপনারা যারা ক্লাসে শেষ পর্যন্ত দেখছেন তারা কি করবেন, এই চ্যাপ্টারটা খুলবেন, খোলার পরে হচ্ছে পিএসসি এবং অন্যান্য পরীক্ষার প্রশ্নগুলো নিয়ে বসবেন। দেখবেন হচ্ছে হাতে কোনো 2 থেকে 3টা প্রশ্ন আপনি আটকিতে পারেন, বাট হচ্ছে বাকি সবগুলো প্রশ্ন দেখবেন হচ্ছে আমি যে রিলেভেন্ট তথ্যগুলো দিছি সেগুলো দিয়ে সলভ করা পসিবল। সো আমরা হচ্ছে এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউ গুলো সলভ করে দিব, বেসিক থেকে অ্যাডভান্স রেকর্ডের ক্লাস দিব, তারপর হচ্ছে বিগত যে বিসিএস এ 10 থেকে 45তম বিসিএস, সরি একদম আপডেট বিসিএস পর্যন্ত সবগুলো বিসিএস ফ্রিতে সলভ দেব। সো আমাদের সাথে যুক্ত থাকেন, এভাবে এরকম ভালো ভালো কন্টেন্ট আমাদের থেকে আপনারা পাবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।